পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। ইরানে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যা করছে ইসরায়েল। বাইডেনের জয়ে নতুন বাস্তবতার মুখে আরব দেশগুলো। নিজস্ব প্রযুক্তির আধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। পম্পেওর অবৈধ ইহুদি বসতি পরিদর্শনে ফিলিস্তিনিদের ক্ষোভ। ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দেশটির এক নারী সাংবাদিক অপহৃত। রাজনৈতিক সার্কাস বন্ধ করুন রিপাবলিকানদের প্রতি ন্যান্সি পেলোসি। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন জো বাইডেন। এবং আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতল বাংলাদেশের সাদাত। সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন তিনি। ট্রাম্পের দাবি তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময় বলে দেবে। করোনা ভাইরাস টাস্ক ফোর্স সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নির্বাচন শেষ হওয়ার পর দীর্ঘ সময় ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত থাকেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সেই নীরবতা ভাঙেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের বিস্তার অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র জুড়ে আবারও লকডাউন শুরু করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, আশা করছি ভবিষ্যতে যে কোনো কিছু ঘটতে পারে। কোনো প্রশাসন দায়িত্ব নেবে তা কেউ বলতে পারে না। আমার ধারণার জন্য সময় লাগবে। ট্রাম্পের এই ইঙ্গিতকে পরাজয় মেনে নেওয়ার আভাস বলে মনে করছেন অনেকেই। তবে শুক্রবারও টুইট বার্তায় নির্বাচনে জালিয়াতি নিয়ে তার দাবিকে সমর্থন জানানোয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবার ওয়াশিংটনের পরিকল্পিত র্যালিতে তাকে থামানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্য জয় পেয়েছেন। 1992 সালের পর প্রথম কোনো ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে 306টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করলেন তিনি। ফল ঘোষণার বাকি থাকা একমাত্র রাজ্য নর্থ ক্যারোলিনাতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ রাজ্যে তিনি জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। আর তা নিশ্চিত হলে ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট সংখ্যা দাঁড়াবে 232-এ। আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতাকে ইরানে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্দেশে গত 7 আগস্ট তেহরানে হামলা চালিয়ে ইসরায়েলি আততায়ীর তাকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা সূত্রের বরাতে শুক্রবার সংবাদ মাধ্যমটি জানিয়েছে আবু মোহাম্মদ আল মাসারি নামের ওই আল কায়দা নেতাকে মোটরসাইকেলে আসা 2 আততায়ী গুলি করে হত্যা করে। তবে কোনো দেশের সরকার এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেনি। আর আল কায়দার তরফ থেকেও তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়নি। মিশরীয় বংশোদ্ভূত আল কায়দা নেতা আবু মোহাম্মদ আল মাসারি গোষ্ঠীটির বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির উত্তরসূরি হিসেবে দেখা হয় তাকে। আল কায়দার প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন মাসারি নিজের মেয়ের সঙ্গে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিয়েও দিয়েছিলেন তিনি। 1998 সালে আফ্রিকায় 2টি মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় আল কায়দা নেতা মোহাম্মদ আল মাসারি জড়িত বলে মনে করে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে গত কয়েক বছর ধরেই ইরানে আল মাসারি সহ অন্য আল কায়দা নেতাদের উপর নজরদারি চালিয়ে আসছে ওয়াশিংটন। গত 7 আগস্ট তেহরানের একটি রাস্তায় নিজের মেয়েসহ আল মাসারিকে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শিয়া মতাবলম্বী দেশ ইরান ও আল কায়দার মধ্যকার শত্রুতা পুরনো। 2003 সাল থেকে ইরানের হেফাজতে ছিল আল মাসারি। তবে 2015 সাল থেকে তেহরানের একটি এলাকায় মুক্তভাবে চলাফেরার সুযোগ ছিল আল কায়দা নেতার। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলায় সহায়তা পেতে আল কায়দা নেতাদের তেহরানে বসবাসের সুযোগ দিয়েছে ইরান। তবে আল মাসারির হত্যাকাণ্ডে আল কায়দার কার্যক্রমের ওপর কেমন প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়। আমার মনোযোগে যদি একটু আধটু ঘাটতি দেখেন ক্ষমা করে দিবেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর গত সপ্তাহে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডানের সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ বলে ওঠেন লন্ডনে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার। বারবার মোবাইল ফোনের দিকে তাকাচ্ছিলেন 40 সৌদি রাজ পরিবারের
প্রভাবশালী রাজপুত্র। বলেন, উইসকনসিনের ফলাফলের দিকে চোখ রাখছি। 8 দিন আগের কথা এটি, যখন কেউ জানতেন না জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতায় কে বসছেন। তারপর জো বাইডেনকে যখন বিজয়ী ঘোষণা করা হলো, রিয়াদে সৌদি নেতৃত্বে সাড়া দিতে বেশ সময় নিয়েছে। অথচ 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন জিতেছিলেন, অভিবাদন জানাতে মুহূর্ত দেরি করেননি তারা। বিবিসির ফ্রাঙ্ক গার্ডনার মনে করেন এতে বিস্ময়ের কিছুই নেই, কারণ সৌদি নেতৃত্ব বিশ্বের অত্যন্ত ক্ষমতাধর একজন বন্ধুকে হারিয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৌদি আরব এবং উপসাগরে তাদের অনুগত মিত্র দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিণতি অপেক্ষা করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সঙ্গে আমেরিকার সহযোগিতার সম্পর্ক 1945 সাল থেকে ওঠানামা থাকলেও এর সম্পর্ক অব্যাহত থাকবে, কিন্তু তাতে পরিবর্তন আসন্ন এবং সেই পরিবর্তনের অনেক কিছুই উপসাগরীয় নেতাদের পছন্দ হবে না। সৌদি রাজ পরিবারের বড় একজন মিত্র এবং সমর্থক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে ক্ষমতা নেওয়ার পর তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছিলেন তিনি সৌদি আরবকে দিয়ে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছেন। 2018 সালে স্বেচ্ছা নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে প্রথম সিআইএ সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যুবরাজ এমবিএসকে সন্দেহ করে। প্রেসিডেন্ট ট্রাম্প তখন এ নিয়ে কথা বলতে অস্বীকার করেন। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব এডওয়ার্ড সম্প্রতি প্রকাশিত তারা সারা জাগানো একটি বইতে লিখেছেন, তার সঙ্গে সাক্ষাৎকারের প্রেসিডেন্ট ট্রাম্প গলা উঁচিয়ে বলেছিলেন তিনি সৌদি যুবরাজকে রক্ষা করেছেন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। শুক্রবার উড়িষ্যা উপকূলে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের দিনে ওই পরীক্ষা চালানো হয়। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। শুক্রবার কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনায় দুই পক্ষের অন্তত 14 জন নিহত হয়। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রাণহানির সংখ্যা নিশ্চিত করে। ভারতীয় কর্মকর্তার দাবি, ওই গোলাগুলির তাদের 3 সেনা, 6 বেসামরিক নাগরিক এবং 1 জন সীমান্তরক্ষী নিহত হয়েছে। আর পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, তাদের পক্ষে প্রাণ হারিয়েছে 4 বেসামরিক নাগরিক। ভারতের দাবি, পাকিস্তানেরও কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছে। তবে এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্তে তীব্র উত্তেজনার দিনেই উড়িষ্যার বালাসোর উপকূলে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি বহনযোগ্য লাঞ্চার থেকে ছোড়ার উপযোগী। এই লাঞ্চারে 6টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে বহন করা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসন্ন মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের যে পরিকল্পনা করেছেন তার ঘোর বিরোধিতা করেছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পম্পেওর পরিকল্পিত এই সফরের তীব্র বিরোধিতা করেছে। শাতাইয়া শুক্রবার পশ্চিম তীরের রামাল্লা শহরে সফররত বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনার সঙ্গে সাক্ষাতে বলেন, পম্পেওর পরিকল্পিত সফর অনুষ্ঠিত হলে অবৈধ ইহুদি বসতিগুলোকে বৈধতা দেওয়া হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি হবে। মাইক পম্পেও আগামী সপ্তাহে জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি স্যাগট পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে জর্ডান নদীর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম আল কুদস দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত দখলীকৃত এই ভূখণ্ডে অন্তত 230টি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছে তেল আবিব। এসব বসতিতে বর্তমানে 6 লাখের বেশি ইসরায়েলি বসবাস করছে। পশ্চিম তীর থেকে গত সপ্তাহে বুশরা তাবিল নামে এক নারী সাংবাদিক সহ 17 জনকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি সেনারা। অপহৃতদের মধ্যে নারী সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনিরা। এছাড়া গত 17 বছর ধরে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি যুবক কামাল আবু আইবের মরদেহ গত 10 নভেম্বর হস্তান্তরের পর বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিন জনগণ। এবছর ইসরায়েলি কারাগারে এটা দ্বিতীয় ফিলিস্তিনের মৃত্যুর ঘটনা। ইসরায়েলের কারাগারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ফিলিস্তিনি বন্দীরা। ফিলিস্তিন সম্প্রতি ইসরায়েলি আগ্রাসন যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। ফিলিস্তিনি নারী সাংবাদিক বুশরার বাবা তার অপহৃত মেয়ের ছবি বুকে নিয়ে পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের গড়িমসির সমালোচনা করে পেলোসি বলেছেন, তারা যেন রাজনৈতিক সার্কাস বন্ধ করে করোনাভাইরাস মোকাবেলার বিষয়টিতে মনোযোগী হয়। পেলোসি শুক্রবার রিপাবলিকানদের উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক সার্কাস বন্ধ করে আমেরিকার জনগণের প্রকৃত কল্যাণ যাতে নিশ্চিত হয় সেজন্য কাজ করুন। ডেমোক্রেট নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে রিপাবলিকান নেতারা আমেরিকার জনগণের রায়কে সম্মান দেখাতে পারছে না। গত 7 নভেম্বর রাতে সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, অ্যাসোসিয়েটেড প্রেস ও নিউ ইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এসব মিডিয়া জানায়, বাইডেন 279 ইলেকট্রাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন 270 ইলেকট্রাল কলেজ ভোট। শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয় এবং সেখানে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ওই রাজ্যের 11 ইলেকট্রাল কলেজ ভোট সহ বাইডেন বর্তমানে 290 ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি, তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে কাজ করছেন এমন কর্মকর্তাদের সঙ্গে মূলত বাইডেন আলোচনা শুরু করেছেন। এ সমস্ত কর্মকর্তাদের কেউ কেউ বাইডেনের সরকারে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্তত 3টি সূত্রের বরাত দিয়ে আমেরিকার অনলাইন পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে যে বাইডেন অনেকটা দ্বিদলীয় সরকার গঠন করতে পারেন, যাতে ট্রাম্পের আমলের সাবেক কোনো কর্মকর্তা থাকবেন। আমেরিকা গত 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম ঘোষণা দিয়েছে। তিনি এ পর্যন্ত 306টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন, অথচ প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে 270টি ইলেকট্রাল ভোট প্রয়োজন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে নিতে চাইছেন না। তিনি বলছেন, নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, তবে তার দাবির পক্ষে এখনও পর্যন্ত শক্ত কোনো প্রমাণ তিনি হাজির করতে পারেননি। সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি বন্ধে অবদান রাখায় আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জিতেছে বাংলাদেশি কিশোর সাদাত রহমান। মূলত সাইবার বুলিং প্রতিরোধী অ্যাপ তৈরি এবং এর মাধ্যমে মানুষজনকে অনলাইনে হয়রানির বিষয়ে সচেতন করার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক এই পুরস্কার জিতেছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই 17 বছর বয়সী সাদাতকে সবার জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এক ভার্চুয়াল বক্তব্যে বাংলাদেশি কিশোরকে নিয়ে মালালা বলেন, সে বিশ্বজুড়ে তরুণ তরুণীদের সাইবার বুলিং বন্ধ করতে এবং তাদের সম্প্রদায়ে সমবয়সীদের যারা মানসিক সহিংসতায় ভুগছে তাদের সহায়তা করার আহ্বান জানাচ্ছে। সাদাত একজন সত্যিকারের পরিবর্তনকারী। শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করে নেদারল্যান্ডস ভিত্তিক কিউ রাইটস ফাউন্ডেশন নামে একটি সংস্থা। এর আগে সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের মতো অনেকেই এই পুরস্কারে ভূষিত হয়েছে। জানা যায়, সাদাত রহমানের তৈরি অ্যাপের নাম সাইবার টিনস। এর মাধ্যমে পরিচয় গোপন রেখে একদল স্বেচ্ছাসেবকের কাছে অনলাইনে হয়রানির বিষয়ে অভিযোগ জানানো যায়। তবে পরে ওই স্বেচ্ছাসেবকরাই প্রয়োজন বোধে পুলিশ বা সমাজকর্মীদের কাছে যান। এছাড়া কিশোরীদের অনলাইন নিরাপত্তার বিষয়ে শিক্ষা দেয় এই অ্যাপ। সাইবার বুলিংয়ের শিকার হয়ে 15 বছর বয়সী এক কিশোরের মৃত্যুর খবর গভীরভাবে উদ্বেলিত করেছে সাদাতকে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই উদ্দেশ্যে সাইবার টিনস অ্যাপ তৈরির চিন্তা মাথায় আসে তার। সাদাতের নিজ জেলা নড়াইলে 1800 জনের বেশি কিশোরী বর্তমানে এই অ্যাপ ব্যবহার করছে। অ্যাপটি চালু হওয়ার পর থেকে 300 জনেরও বেশি ভুক্তভোগীকে সেবা দেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে অন্তত 8 জন নিপীড়ককে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে অর্থমূল্য হিসেবে 1 লাখ ইউরো পেয়েছে সাদাত হোসেন। এই অর্থ সাইবার বুলিং রোধী অ্যাপটি বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার কাজে খরচ করা হবে বলে জানিয়েছে এই কিশোর।